সাদ আল ফয়সাল, কি অবস্থা, কেমন আছো? ফয়সাল শুনতে পাচ্ছ? কি অবস্থা, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে, তাহলে বাকিদের কি অবস্থা? বাকিরা ক্লাস করে না কেন? স্কুল খুলে দিবে এই জন্য। আলহামদুলিল্লাহ। বুঝিনি, কিছু বলেছ ফাহাদ? তোমাদের এবারে অ্যাসাইনমেন্টে কি কি ছিল? অ্যাসাইনমেন্টে কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমরা কি জানো? স্যার নিয়ে নাই তো, অ্যাসাইনমেন্ট কি নিতে হবে স্যার? তো নিতে হবে না, নিয়ে এটা করে জমা দিতে হবে তো। না স্যার, রবিবার থেকে তো স্কুল খুলতেছে। এখন এটা তো এখনো ডিসিশন জানে নাই, অ্যাসাইনমেন্ট হবে কি হবে না, এটা সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যদি ওরকম সিদ্ধান্ত আসে তখন সেটা বোঝা যাবে আর কি বিবেচনা করা হবে। তাহলে আমরা করতেছিলাম, ওই যে আমাদের একটা অধ্যায় বাকি ছিল, এই ইয়াটা আর কি, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়িত্বটা আমরা পড়ছিলাম মনে হয়, আমার যতটুকু মনে আছে, ঠিক কিনা? নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার অধ্যায়টা আমরা পড়েছিলাম। নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা কি সেটা পড়েছিলাম। ঠিক আছে, আজকের পর থেকে পড়ব আমরা তাহলে দেখো, নৈতিকতা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা, যে কাজটা ভালো, সকলেই যেটাকে পছন্দ করে এমন কাজ করাকে বলা হয় মূল্যবোধ সম্পন্ন কাজ। তাহলে আমরা নৈতিকতা এবং ব্যবসায়িক নৈতিকতা বিষয়গুলো পড়েছিলাম। ঠিক আছে, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, ব্যবসায়িক জীবনে নৈতিকতা এবং মূল্যবোধের কি প্রয়োজন আছে বা আদৌ প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, বুঝতে পারছো কিনা ফাহাদ? তাহলে নৈতিকতা ও মূল্যবোধ বিষয়টা ক্লিয়ার তো? নৈতিকতা এবং মূল্যবোধ কাকে বলে এই বিষয়টাতে ক্লিয়ার? তাহলে দেখো, অতিরিক্ত মুনাফা অর্জন বা অন্য কোনো কারণেই হোক ব্যবসায়ী অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে ব্যবসায়ী নৈতিকতার প্রয়োগ অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালেই ব্যবসায়ী সংক্রান্ত অনেক নেতিবাচক খবর ও চিত্র চোখে পড়ে। মরা মুরগি কেনা বেচা, খাদ্যদ্রব্যে ভেজাল, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রয়, ওজনে কম, ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো খাদ্য, পণ্যের দ্রব্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দান, নির্মাণ কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার, ঔষধে ভেজাল, চলাচলের অযোগ্য যানবাহনের রাস্তায় চলাচল ইত্যাদি ব্যবসায়ের অনৈতিক কার্যকলাপের উদাহরণ। এগুলো আসলে আমরা এগুলো বইতে লেখার দরকার নেই, এগুলো তো আমরা প্রতিদিন দেখছি নাকি, কি বলো? আমরা এগুলোর মুখোমুখি তো, হ্যাঁ। মরা মুরগি কেনা বেচা হয়, এই বিষয়টা নিয়ে তো খুব কথা হয়, লেখালেখি হয়, অনেকে কেনার সময় যাচাই বাছাই করে, হ্যাঁ, অনেকে দেখা যায় যে মরা মুরগিগুলো দিয়ে দেয়। ঠিক আছে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মরা মুরগি খাওয়ায়, এরকম একটা কথা প্রচলিত হয় আমাদের সমাজে। খাদ্যে ভেজাল, তাহলে খাদ্যে বিভিন্ন ধরনের ভেজাল দেওয়া হয়, বিভিন্ন ধরনের খাদ্যে বিভিন্ন ধরনের ভেজাল, এটা তো আর নতুন করে বলার কিছু থাকে না। যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের এই এই দুধের সাথে পানি মেশানো হচ্ছে, তারপরে হচ্ছে যে তোমার চিংড়ি মাছের মধ্যে বিষাক্ত জেলি ব্যবহার করা হচ্ছে ওজন বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ির সাথে ইটের গুঁড়ি মেশানো হয় অনেক সময়, এটাকে অতিরিক্ত লাল দেখানোর জন্য। ঠিক আছে,
স্যার তারপরে হচ্ছে যে তোমার ওই যে ইয়াতে চালের সাথে পাথর মিক্স করে দেয় ওরা, অর্থাৎ পাথরকে গুঁড়ি গুঁড়ি করে ছোট করে ভেঙে সেগুলো ইচ্ছাকৃতভাবে কি করে চালের সাথে মিক্স করে যাতে চালের ওজনটা বেড়ে যায়, বুঝছো কিনা? স্যার তারপরে আমরা যারা গাড়ি চালাই পেট্রোলের সাথে পানি মিক্স করে, কেরোসিন মিক্স করে, অর্থাৎ বেশি দামেরটার সাথে কম দামেরটা মিক্স করে। তারপর চালের ক্ষেত্রে দামি চালের সাথে কম দামি চাল মিক্স করা হয়, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের ভেজাল আমরা আমাদের সমাজে দেখি। এটার জন্য আর উদাহরণের প্রয়োজন হয় না। অর্থাৎ বাংলাদেশ অত্যধিকভাবে মূল্যবোধ ও নৈতিকতা অভাব রয়েছে। বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে ব্যাপক মাত্রায় অভাব রয়েছে। মূল্যবোধ এবং কি নৈতিকতার অভাব। ব্যাপক অভাব রয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার তারপরে এই যে দেখো রাস্তায় যানবাহন গাড়ি ঘোড়া যেগুলো চলে সেগুলোর ফিটনেস নেই। হ্যাঁ, তুমি যদি ওই পাবলিক বাস যেগুলো দেখো, হ্যাঁ দেখবে যে খুব পুরনো জীর্ণ শীর্ণ, হ্যাঁ হঠাৎ হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, হ্যাঁ এরকম না? এরপর ওজনে কম দেওয়া, তাহলে চকবাজারে আমরা দেখি মুরগির ক্ষেত্রে কি করে ওরা 200-300 গ্রাম ওজন কম দেয়, গরু মাংসের ক্ষেত্রে ওজন কম দেয়। তাহলে ওজনে কম দেওয়াটাও একটা কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাও একটা অনৈতিক কাজ ব্যবসায়ের। ফরমালিন যুক্ত মাছ, হ্যাঁ ফরমালিন যুক্ত মাছ ফলমূল অনেক সময় দেখবা। এবার কি হয়েছে জানো, আমি আম কিনেছি 1 কেজি, ঠিক আছে, আমি 1 কেজি আম কিনে 3টা আম ধরেছে। 1 কেজিতে কয়টা আম? 3টা। তার মধ্যে 2টা খেয়েছিলাম, আরেকটা রেখে দিছি, অর্থাৎ আমি পরে খাবো এটা মনে করে এই একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। পরে আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি ভুলে গেছি, মনে নেই। 10-15 দিন পরে হঠাৎ মনে পড়লো, কিরে আমি তো আম কিনেছিলাম 3টা, তার মধ্যে 2টা খেয়েছিলাম, আরেকটা কোথায়? খুঁজতে খুঁজতে বের করলাম, বের করে দেখি যে তাহলে 15 দিনে আমটা পচে যাওয়ার কথা না? ইয়েস স্যার আম কিন্তু একটুও পচে নাই, আমটা একদম ভালো ফ্রেশ। কেন বলো তো? ফরমালিন কারণে। হ্যাঁ, ফরমালিন মূলত মানুষ মারা গেলে মানুষকে দীর্ঘদিন ধরে যাতে রেখে দেয়া যায়, অর্থাৎ অনেক সময় ওই গবেষণার জন্য চিকিৎসার জন্য বিভিন্ন কারণে মানুষকে না পচার জন্য, নষ্ট ড্যামেজ বডি ড্যামেজ না হওয়ার জন্য কি করা হয়, রেখে দেয়া হয়, সেটার জন্য ফরমালিনটা ব্যবহার করে। আর সেই ফরমালিন যদি আমরা খাই তাহলে কি অবস্থা হবে তুমি চিন্তা করো। সেই ফরমালিন যুক্ত আম অহরহ, তাহলে দেখো কত বড় ওরা বাটপারি করে, এই যে বিষাক্ত ফরমালিন গুলো ব্যবহার করছে, ঠিক আছে না? ইয়েস স্যার ঠিক আছে, তাহলে এটা কি নৈতিক না অনৈতিক? অনৈতিক। অনৈতিক। এটা তো খুব সহজে ধরা পড়ে না। যেমন আমার মতো মানুষ যদি ফরমালিন ধরতে না পারি, অন্যরা ধরতে পারবে? না স্যার তাহলে এটা খুব কঠিন একটা কাজ ফরমালিন শনাক্ত করা। এটার জন্য তোমার বিভিন্ন কেমিক্যাল লাগবে, যন্ত্রপাতি লাগবে, তাইলে তুমি এগুলো শনাক্ত করতে পারবে। তাহলে মাছ ও ফলমূল দেখবে যে পচা মাছ পচে গেছে, ওটার সাথে ফরমালিন মিক্স করে ওটাকে আবার তাজা করে ফেলছে, তারপর ওরা বিক্রি করে, যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। তারপর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো খাদ্য, বিভিন্ন রকম খাদ্যকে আকর্ষণীয় করার জন্য, মানুষের দৃষ্টিগোচর করার জন্য ওখানে ওরা কি করে, বিভিন্ন ধরনের রং ব্যবহার করে। রং। পণ্যের দ্রব্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা বলা, অনেক দোকানদার দেখবে যে তোমাকে বলছে ভালো টালো অনেক কিছু বলে জিনিসটা দিয়ে দিছে, তুমি বাসায় এনে দেখতেছো না এটা তুমি ও দোকানদার যা বলছে তার দ্বারে কাছেও নেই, ঠিক আছে না? 2 নাম্বার। 2 নাম্বার হয়, এরকম হয় না? তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মূল্যবোধ এবং নৈতিকতার চর্চাটা খুবই কম, অনেক কম ধরতে গেলে, ঠিক আছে? স্যার তাহলে এইসব অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া ভয়াবহ। ভেজাল ওষুধ খেয়ে অনেক শিশু মারা গেছে, তারপরে অনেক শিশু অসুস্থ হচ্ছে, ভেজাল খাদ্য খেয়ে মানুষ নানা রকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই যে আমরা ওই যে বিষাক্ত যে মুরগি ফার্মের যে মুরগিটা রয়েছে সেই মুরগিটাকে বিষাক্ত ক্রোমিয়াম খাওয়ানো হয়, অর্থাৎ ওই যে গরু এই যে চামড়ার যে বর্জ্য পদার্থ, চামড়া থেকে যে বর্জ্য পদার্থ বের হয় সেটা দিয়ে মুরগির খাবার তৈরি করা হয়, সেই খাবারগুলো কি করা হয়, মুরগিকে খাওয়ানো হয়। ফার্মের মুরগি খেলে আমাদের কি ঘটে, আমাদের ক্যান্সার, তারপরে বিভিন্ন ধরনের ওই যে অনেক আমরা আমাদের সমাজে বর্তমান সমাজে বেশিরভাগ লোক মোটা, আমাদের বর্তমান সমাজে অধিকাংশ লোক কিরকম মোটা না?
আমাদের সমাজের অধিকাংশ লোক মোটা নাকি? বুঝছো কিনা? জি স্যার। তাহলে কেন এই মোটা হয়ে যাওয়ার পিছনে কারণটা কি? অধিকাংশ লোক মোটা হয়ে যাওয়ার পিছনের কারণটা হচ্ছে এই যে অতিরিক্ত ফার্মের মুরগি খাওয়া ও একটা বড় ধরনের কারণ হচ্ছে এটাতে বিষাক্ত একটা ক্রোমিয়াম থাকে, অর্থাৎ ওই যে মুরগিগুলা 1 মাসের মধ্যে 1 কেজি 1.5 কেজি হয়ে যায় না? জি স্যার। কেন হয়? কারণ হচ্ছে ওদেরকে যে খাবারটা খাওয়ায় ওটার কারণে তারা খুব দ্রুত ফুলে যায়, মোটা হয়ে যায়। ঠিক ওই মুরগির উপাদানগুলো মানুষের শরীরে প্রবেশ করে মানুষও এরকম মুটিয়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ মোটা হয়ে যাচ্ছে, কারণ এই যে ফার্মের মুরগির খাওয়ার প্রবণতা থেকেই। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. তাহলে ব্যবসায়ীদের এসব অনৈতিক কার্যকলাপ রোধ না করা গেলে রোগাক্রান্ত মানুষদের একটি অসুস্থ সমাজ গড়ে উঠবে। এখন খুব অল্প বয়সে মানুষ স্ট্রোক করছে, হ্যাঁ, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তারপরে কিডনি সমস্যার মধ্যে পড়তেছে। এগুলো সবকিছু হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য, এই বিষাক্ত খাবার খাওয়ার ফলে আমাদের এই ইয়াগুলো হচ্ছে। যার ফল হবে ভয়াবহ। নিম্নোক্ত কারণে ব্যবসায়ের মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম। নিচের এই কারণগুলোর জন্য ব্যবসায়ের মধ্যে কি থাকবে? এখন নৈতিকতা ও মূল্যবোধ থাকা প্রয়োজন হবে। এক হচ্ছে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। অনৈতিক কার্যকলাপ ও অনৈতিক আচরণ মানুষের কাছে থেকে কাম্য নয়। ঠিক আছে? সৃষ্টিকর্তার Yes, শ্রেষ্ঠ sir. সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের কাছ মানুষ। থেকে অনৈতিক কার্যকলাপ এবং অনৈতিক আচরণ কোনোভাবেই কি নয়? কাম্য নয়। কাম্য নয়। ব্যবসায়ী প্রস্তুতকৃত বা সরবরাহকৃত পণ্য ও বা সেবা বিক্রয় করে জীবন ধারণ করে তাদের অনৈতিক দায়িত্ব সঠিক পণ্য দ্রব্য ও বা সেবা সরবরাহ করা। ঠিক আছে? বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যার প্রতিক্রিয়া ভয়াবহ। এর প্রতিক্রিয়াটা কেমন? খুবই ভয়াবহ। একমাত্র ব্যবসায়ী নৈতিকতা বোধ ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পারে। এখন এই জিনিসগুলো সরকারের একার পক্ষে মানুষকে সচেতন করা সম্ভব নয়। যারা এই কাজগুলো করছে তারাও কি ক্ষতির আওতামুক্ত? এই যে যারা এই যে খাদ্যে ভেজাল দিচ্ছে, ফরমালিন বের করতেছে, তারা কিভাবে আক্রান্ত হচ্ছে বলতো? বলতো? ব্যবসায়ীরা যারা আছে, বললাম যে না আমরা খাচ্ছি আমরাই আক্রান্ত হচ্ছি, আসলে ওদের ক্ষতি হচ্ছে না? হচ্ছে তো স্যার। কিভাবে হচ্ছে একটু এক্সপ্লেইন করতে পারবে? ধরো সাপোজ একজন মাছ বিক্রেতা, সে কি করছে? মাছ বিক্রি করছে। জি স্যার। সে মাছ বিক্রি করে যে অর্থ ইনকাম করছে সেগুলো দিয়ে সে তার পরিবারের জন্য খাবার কিনছে, পোশাক কিনছে, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা? তাহলে সে যদি মনে করো মাছ বিক্রি করে টাকা দিয়ে ভেজাল ওষুধ কিনে, ভেজাল ফল কিনে, এই ফরমালিন যুক্ত ফলমূল কিনে, তারপরে পাথর মিশ্রিত চাল কিনে, অর্থাৎ এই খারাপ পণ্যগুলো কিনে, তাহলে তার পরিবাররাও অসুস্থ হয়ে যাচ্ছে না? ঠিক আছে? তার মানে এই যে অনৈতিকতার হাত থেকে কিন্তু তারাও রক্ষা পাচ্ছে না, এটা তারা বুঝতেছে না। যারা এই কাজগুলো করছে তারাও কিন্তু তাদের পরিবার আত্মীয় স্বজন এরাও কিন্তু এখানে কি আক্রান্ত, এরাও কিন্তু আক্রান্ত হচ্ছে না। তারা বুঝতে পারতেছে না যে তাদের পরিবারও ধীরে ধীরে কিন্তু এই সার্কেলের মধ্যে এই অবস্থার মধ্যে চলে আসছে। বা মনে করো একজন মাছ বিক্রেতা মাংস কিনলো, তাহলে মাছ বিক্রেতা যেমন ভেজাল করছে, একইভাবে মাংস বিক্রেতাও ভেজাল করছে না? সে মাংসের মধ্যেও কি ক্ষতিকর পদার্থ মিক্স করতেছে না? মাংসটাকেও, পুরনো মাংস বাসি মাংসকে সে কি করতেছে? বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলাকে একদম টাটকা মাংসের মতো করে ফেলতেছে। তাহলে সেই মাংসগুলো কিনলে, সেই মাংসগুলো খেলে সেও তার পরিবারও অসুস্থ হয়ে যাচ্ছে না? বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে শাদিতে কম দামের জন্য, টাকা কমানোর জন্য বড় অঙ্কের পণ্য কিনা হয়, যেমন একসাথে অনেক পরিমাণে মাছ মুরগি এগুলো কিনা হয়। তাহলে দাম কমের জন্য তারা কি করে? ওই যে ক্ষতিকর পদার্থগুলো যুক্ত খাবার কিনে। তাহলে বিয়েতে ওই যে মাছ বিক্রেতা যে আছে তার পরিবারের সদস্যরাও বিয়ে শাদিতে অংশগ্রহণ করছে না?
এর ফলে তারাও ওখান থেকে ক্ষতিকর দ্রব্যগুলো গ্রহণ করে নিজেদের স্বাস্থ্যের হানি ঘটাচ্ছে না, ঘটাচ্ছে কিনা? Yes, sir. তাহলে এক্ষেত্রে কেউ রক্ষা পাচ্ছে না। আসলে এই যে ব্যবসায়িক ক্ষতিকর দিক যেগুলো আছে অনৈতিকতার জন্য, সেই দিক থেকে কিন্তু কেউ কোনোভাবে বেঁচে থাকতে পারতেছে না, সবাই কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষের কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হচ্ছে, আচ্ছা। যার প্রতিক্রিয়া ভয়াবহ। একমাত্র ব্যবসায়ী নৈতিকতা বোধ এই ভয়াবহ পরিণতি হতে রক্ষা করতে পারে। ওষুধপত্রে ভেজালের পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ওষুধ প্রস্তুতকারকদের নৈতিক আচরণই এই বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের ভালো মন্দ কল্যাণ দেখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন হলেও সামাজিক দায়িত্ব পালনও একটি গুরুত্বপূর্ণ কাজ। এ কাজে অবহেলা বা অনীহা ব্যবসায়ের জন্য মঙ্গলজনক নয়। তাহলে ওই যে আমি যেটা বললাম, তুমি যদি অনৈতিক কাজ করো, তোমার পরিবারও কিন্তু এর ফলাফল থেকে মুক্ত নয়। তোমার পরিবারকেও এর ফলাফল বা এই অনৈতিক কাজের ফলাফল ভোগ করতে হবে। ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য। তাহলে ব্যবসায়ের উন্নতি যারা, যেমন ধরো আমরা কাদের কাছে যাই পণ্য কেনার জন্য, আমরা কাদের কাছে যাই? যিনি বিশ্বস্ত, যিনি ভেজাল করে না, এমন ব্যক্তির কাছে আমরা বারবার যাই না? আমরা যার কাছ থেকে ঠকে গেছি, অর্থাৎ যে আমাদেরকে কি সঠিক পণ্য দেয় নাই, ভালো মানের পণ্য দেয় নাই, আমরা কি তার কাছ থেকে পণ্য ক্রয় করি পরবর্তীতে আবার? না স্যার। তাহলে ব্যবসায়ের সঠিক অগ্রগতির জন্য অবশ্যই কি নৈতিকতা দরকার। যদি তুমি নৈতিকতার পন্থা অবলম্বন না করো, তাহলে তোমার কাছ থেকে কাস্টমার ছুটে যাবে, ধীরে ধীরে তোমার কাছ থেকে পণ্য ক্রয় করা বন্ধ করে দিবে, বুঝছো কিনা? যারা ভালো মানের পণ্য দিবে তাদের কাছ থেকেই কিনবে। আর তোমার যদি বিক্রয় কমে যায়, স্বাভাবিকভাবে তোমার ব্যবসায়ের কি অগ্রগতি ব্যাহত হবে। ঠিক আছে? Yes, sir. ব্যবসায়ের সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নৈতিকতার ভূমিকা অপরিসীম। নৈতিকতার সাধারণ নীতিমালা অনুসরণ করলে ব্যবসায়িক সিদ্ধান্ত সমূহ সঠিক হবে। অর্থাৎ নৈতিকতার যে বেসিক রুলস, সেগুলো যদি সঠিকভাবে অনুসরণ করো, তাহলে কি হবে? তোমার ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া তোমার পক্ষে সম্ভব হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যবসায়ের নৈতিক কার্যাবলীর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম কখনো কি হয় না? ভালো হয় না। দেখবা যে সে অবৈধভাবে দুর্নীতি করে অনেক টাকা ইনকাম করেছে, দেখো গা তার মা বাবা অসুস্থ, তার ছেলে সন্তান ঠিক নাই, তার পিছনে অনেক অর্থ তার ব্যয় হয়ে যাচ্ছে। আমাদের সমাজে এরকম অনেকেই আছে না? অবৈধভাবে যারা টাকা ইনকাম করে তাদের ক্ষতি বেশি হয়, বুঝছো কিনা? অর্থাৎ হারাম ইনকামের টাকা থাকে না। আমাদের ধর্মীয় ভাবে একটা প্রচলন আছে যে অবৈধ পন্থায় টাকা অর্জন করে, আয় করে, তার টাকা কি থাকে না, চলে যায়। ঠিক আছে? তাই অবৈধ ইনকামের টাকা কখনো কি হয় না, ভালো পরিণামটা কখনো ভালো হয় না। ঠিক আছে? এর পরিণাম সবসময় খারাপ বা মারাত্মক হয় এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন দেখবে যে পুলিশ অফিসার ঘুষ খায়, দুর্নীতি করে, তার ছেলে দেখবে যে কি অবৈধ নেশাখোর, তার ছেলে উন্মাদ, পাগল, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবা। ঠিক আছে? তারপরে যে ডাক্তার অপারেশনের সময় রোগীকে মিথ্যা বলে টাকা নেয়, তার ছেলে দেখবে যে সঠিকভাবে মানুষ হয় না, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা একটা কি অদৃশ্যভাবে বিচার করে, আমরা যেটা ধর্মীয় ভাবে বিশ্বাস করি। অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে, আবার যারা খারাপ ভাবে অর্থ উপার্জন করে তাদেরকে আমরা ঘৃণা করি না? আমাদের সমাজে অনেকে আছে দেখবা এই যে খারাপ পেশায় যুক্ত, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বিক্রি করে। তো আমরা যারা তাদেরকে চিনি, তাদের কি আমরা সম্মানের চোখে দেখি? ঘৃণা করি। ঘৃণা করি না? তার সাথে তেমন কেউ কথা বলে না। যে মদ বিক্রি করে তার সাথে কি সমাজের সবাই ভালোভাবে কথা বলে?
হ্যাঁ স্যার। অনেক সময় দেখা যায় যে এই দোকানদার যে ওজনে কম দেয় তার সাথে কেউ কথাও বলে না, ওর দোকানে যায়ও না, যে জানতে পারে সে ঘৃণা করে, বলে সামনাসামনি না বললেও পশ্চিম থেকে বলে সে তো চোর, সে ব্যবসা করার নামে চুরি করে, সে মানুষকে জিনিস কম দেয়, ওজনে কম দেয়, এরকম বলে না? বাটফার। হ্যাঁ, বাটফার বলে। এই যে ওর দোকানে যাইস না, ও তো বাটফার। মনে করো তুমি একজনের সাথে কথা বলতেছো, সে বললো যে আমি তো ভাই বাজার করতে আসছি বাসার জন্য, ওই দোকানে যাচ্ছি। তুমি কি বলবা? আরে ওর দোকানে যাইস না, ও তো বাটপার, ও মানুষের সাথে কি করে, এই মানুষের সাথে বেজাল করে, সঠিকভাবে পণ্য দেয় না। হ্যাঁ, এভাবে করে কি হবে? ঘৃণা করে। গ্রীনগর। তাহলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে। সমাজের সম্মান ও শ্রদ্ধা পেতে হলে ব্যবসায়ীর নৈতিক আচরণ ও সত্য পথ অবলম্বনের কোনো বিকল্প নেই। তাহলে ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব। ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতার ধারণা ও গুরুত্ব। তাহলে একজন ব্যবসায়ীকে সমাজের দায়বদ্ধতা মানে সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয় বাধ্যতামূলক। যেমন তোমাদের এলাকায় একটা মসজিদ হবে, তোমাদের এলাকায় একটা মসজিদ হবে বা মসজিদে এসি লাগাবে, তাহলে কারা বেশি অর্থ দেয় ওখানে বলো তো? কারা বেশি টাকা পয়সা দেয়? মসজিদের উন্নয়ন কাজে কে বেশি অবদান রাখে, চাকরিজীবীরা না ব্যবসায়ীরা? ব্যবসায়ীরা। হ্যাঁ, তাহলে ব্যবসায়ীরা কি করে, সমাজে যারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের দায়বদ্ধতা থেকে কিছু কাজ করে। এই যে বন্যার সময়, করোনা পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ী কি করেছে, এলাকায় এলাকায় ত্রাণ বিতরণ করেছে না? ঠিক আছে, তাহলে সামাজিক দায়িত্ব পালন করে ব্যবসায়ীরা অধিক পরিমাণে কি করে, সামাজিক দায়িত্ব পালন করে। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়। প্রাচীন কাল থেকে ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জনকে ঘিরেই পরিচালিত হয়ে আসছে, কিন্তু বর্তমানে এ ধারণার পরিবর্তন এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজকে ঘিরে এর কার্যক্রম। তাহলে ব্যবসা একটা কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক। সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের সমাজে ব্যবসায়ীরা অবস্থান করে, আমাদের আশেপাশে ব্যবসায়ীরা থাকে, তাই সেজন্য বলা হয় ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়ী সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করে বা অবদান রাখে, সমাজকে ঘিরেই এর কার্যক্রম। আশেপাশের লোকজনের সাথেই তো ব্যবসায়ী ব্যবসা করে। ঠিক আছে, সমাজে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য এবং অন্যান্য পণ্য বা সেবার চাহিদা নিরূপণ করে তা প্রস্তুত বা সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থার প্রধান কাজগুলোর অন্যতম। তবে সুন্দর জীবন যাপনের জন্য আরো কিছু চাহিদা থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি। অর্থাৎ মানুষের শুধুমাত্র খাওয়া এবং ঘুমানো হলে হয় না, এছাড়াও শিক্ষার দরকার আছে, স্বাস্থ্য সুরক্ষার দরকার আছে এবং বিনোদনেরও দরকার আছে। মানুষের মৌলিক চাহিদা কয়টা জানো? 6টা। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে, আগে ছিল 5টা, বর্তমানে বেড়ে এখন 6টা। 5টা কি কি ছিল আগে বলতো? খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। কি কি? অন্ন মানে খাবার, বাসস্থান মানে বাসা, অন্ন, বস্ত্র, বস্ত্র মানে কাপড়, চিকিৎসা, শিক্ষা। চিকিৎসা, শিক্ষা, এটা ছিল মৌলিক অধিকার। এখন বর্তমানে বিনোদনটাকেও মানুষের মৌলিক অধিকার হিসেবে, মানুষের মৌলিক অধিকার স্বীকৃতিও দিয়েছে। কারণ কোন মানুষ বিনোদন ছাড়া বাঁচতে পারে না, বিনোদন প্রয়োজন। মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? বিনোদন দরকার। ঠিক আছে, তুমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছো, একটু রিল্যাক্স, বিনোদন, একটু টিভি দেখলা, হ্যাঁ, একটু ঘুরতে গেলা, একটু বাইরে হাঁটলা, এটা হচ্ছে বিনোদন। ঠিক আছে, তারপর তুমি একটু খেলাধুলা করলা, এটাই বিনোদন। ব্যয়বহুল বিদায় জনগণের নাগালের বাইরে এসব কাজ সাধারণত সরকারের দায়িত্ব বলে গণ্য করা হয়। ঠিক আছে, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি খুব ব্যয়বহুল। ঠিক আছে, তুমি লেখাপড়া করতে গেলে অনেক টাকার খরচ না? ঠিক আছে, তাই এগুলো হচ্ছে কি ব্যয়বহুল।
বুঝতে পেরেছো? স্যার 12 তারিখ কি স্কুল খুলবে স্যার? 12 তারিখ এখন পর্যন্ত তো মোটামুটি আমরা জানতেছি খুলবে, কিন্তু একটা গেজেটেড আকারে একটা নোটিশ আসার কথা স্কুল খোলার জন্য, যে সরকারের পক্ষ থেকে প্রতিটা প্রতিষ্ঠানে একটা একটা কি আসবে, নোটিশ আসবে। ঠিক আছে, কিন্তু এখনো সেই নোটিশটা স্কুলে এসে পৌঁছায়নি। যদি ওরকম কোনো নোটিশ বা চিঠি আসে স্কুল খোলার তাহলে ক্ষেত্রে, খুলবে। তাহলে আমরা বলতে পারবো যে কনফার্ম খুলতেছে। তবে এখনো কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসেনি। এগুলো যেগুলো টিভিতে পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এগুলো অনেকটা অনুমানের উপর নির্ভর করে। সম্ভাবনা। ধরো আমি সম্ভাবনা। আমি তোমাকে বুঝাই সম্ভাবনা কিরকম। ধরো কোনো একটা রেজাল্ট কখন দিবে, স্কুলে সাউথ এশিয়ান স্কুলের রেজাল্ট কখন দিবে, তোমরা যে পরীক্ষা দিয়েছো সেটা রেজাল্ট আমাকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি হয়তো সরাসরি কখন ডেট দিবে জানবো না, কিন্তু রেজাল্টের কাজের সাথে তো আমি যুক্ত আছি নাকি? Yes, sir. আমি রেজাল্ট প্রস্তুত করতেছি, আমি খাতা কাটতেছি, তাহলে আমি জানবো না রেজাল্ট কখন দিচ্ছে, একটা অনুমান করতে পারবো তো। Yes, sir. বা আমাদের মিটিং হবে, হেড স্যার, এসিস্ট্যান্ট হেড স্যার সহ আমরা সবাই বসে একটা মিটিং করব যে কখন রেজাল্টটা দেয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, তোমাকে জানাই দিলাম যে আগামী 15 তারিখ হয়তো তোমাদের রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, এবার তুমি সেই নিউজটা কি করলে, সবাইকে প্রকাশ করে দিলে যে আগামী 15 তারিখ রেজাল্ট দিবে। ঠিক আছে, অথচ কিন্তু এটা হেড স্যার থেকে কোনো বিবৃতি আসে নাই। ঠিক আছে, আমি বললাম যে একটা অনুমানের উপর ভিত্তি করে। এখন তুমি এই নিউজটাকে কি করে দিলা, রেজাল্ট দিবে বলে প্রচার করে দিলা টিভিতে, পত্রিকায়। তাহলে এখন ওটা তো কনফার্ম না। কিন্তু এখন যদি মিটিং এর সিদ্ধান্ত হয় যে 15 তারিখ রেজাল্ট দিবে, এবং 15 তারিখ যদি রেজাল্ট দিয়ে দেয়, তাহলে ওটাই কার্যকর। বুঝছো কিনা? Yes, sir. কিন্তু এই কথাটা যদি হেড স্যার একটা নোটিশের মাধ্যমে, তোমাদেরকে যে নোটিশগুলো দেয়া হয় ওরকম নোটিশের মাধ্যমে জানায়, তাহলে কনফার্ম বুঝতে পারবে যে 15 তারিখ রেজাল্ট দিবে। বুঝতে পেরেছো? ফলাইবেন না আরবো? হ্যাঁ আর বলো। ট্যাব নেবেন না? আর ট্যাব নেবেন? হ্যাঁ, তাহলে সাম্প্রতিক কালে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান, ডিস্টার্ব মারা হওয়ার বললাই। বুঝছি না, তোমার কথা বুঝি নাই। ওই ফাহাদ শুনতে পাচ্ছ? সাম্প্রতিককালে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান জনহিতকর কাজ, যেমন হাসপাতাল প্রতিষ্ঠা, স্কুল স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি কাজে এগিয়ে এসেছে। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান এবং জনগণের সমর্থনের উপর এর স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে। প্রত্যেক ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন একটি নৈতিক দায়িত্ব। প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী সমাজের বিভিন্ন একজন সৃজনশীল এবং সচেতন নাগরিক। ও ইউজার রিভিউ এর। বলো। ওই ভাত শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তাহলে প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন সৃজনশীল এবং সচেতন নাগরিক। সৃজনশীল শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সৃজনশীল বিষয়টা দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? সৃজনশীল মানে হচ্ছে নতুন নতুন কিছু সৃষ্টি করা, নতুন আইডিয়া প্রকাশ করা, নতুন কিছু তৈরি করাকে সৃজনশীল বোঝায়। তাহলে একজন চাকরিজীবী কি করে? চাকরিজীবী তার উপর আরোপিত নির্দেশ পালন করে। একজন চাকরিজীবীর উপর যে নির্দেশগুলো আরোপ করা হয় সেগুলো সে কি করে? পালন করে। ঠিক আছে, এটা হচ্ছে তার কাজ। কিন্তু একজন ব্যবসায়ী কখনো কারো আদেশ পালন করে, কারো কথা মতো চলে, নাকি সে নিজের স্বাধীনভাবে চলে? তাহলে একজন ব্যবসায়ী নিজের স্বাধীনভাবে চলে বিধায় সে তার খুশি মতো, খেয়াল খুশি মতো, নিজের পছন্দ মতো কাজ করতে পারে। তাই বলা হচ্ছে যে একজন সৃজনশীল মানুষ এবং সচেতন নাগরিক। যে কোনো ব্যবসায়ী একজন সৃজনশীল, চিন্তাশীল এবং কর্মক্ষম ব্যক্তি। ঠিক আছে, ব্যবসায়ীরা খুবই কর্মঠ হয়, দিন রাত পরিশ্রম করে। চাকরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া থাকে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত, হ্যাঁ 8টা থেকে 5টা পর্যন্ত, এরকম একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীদের জন্য কোনো টাইম নির্দিষ্ট করা থাকে না। ব্যবসায়ীরা 24 ঘন্টা তাদের ব্যবসায়ী নিয়ে চিন্তার মগ্ন থাকে, কাজ করে। সমাজের কাছ থেকে যেমন তার কিছু পাওয়ার রয়েছে, তেমনি তারও সমাজের কিছু দেওয়ার রয়েছে। অর্থাৎ একজন ব্যবসায়ী সমাজের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে তার ব্যবসায়িক বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে থাকে,
তার ব্যবসায়িক সম্প্রসারণে তাদেরকে পাশে পেয়ে থাকে, ঠিক একইভাবে ব্যবসায়ীও সমাজের বিভিন্ন পক্ষের জন্য, বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। তার অর্জিত মুনাফার কিছু অংশ জনহিতকর কাজে ব্যয় করলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি তার সম্মানও বাড়বে। বুঝতে পেরেছ? ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা, শুনতে পাচ্ছ? তাহলে সমাজের প্রতি একজন ব্যবসায়ীর কিছু দায় দায়িত্ব রয়েছে। তাহলে এখানে একটা দলীয় কাজ বলেছে, ব্যবসায়ীদের কি কি কারণে সামাজিক দায়িত্ব পালন করা উচিত বলে তুমি মনে করো? তাহলে যেহেতু সে সমাজে বসবাস করে, তাই তার সমাজের প্রতি দায়িত্ব পালন করা উচিত, ঠিক কিনা? 1 নাম্বার, যেহেতু সে সমাজে বসবাস করে, তাই সমাজের প্রতি তার কি করা উচিত? দায়িত্ব পালন করা উচিত। ঠিক আছে, এটা 1 নাম্বার কারণ হতে পারে কিনা? হ্যাঁ, কি কারণে? যেহেতু ব্যবসায়ী সমাজে বসবাস করে, তাই তার সামাজিক দায়িত্ব পালন করা দরকার করে। ঠিক আছে কিনা? অর্থাৎ যেহেতু সে সমাজে বসবাস করে, তাই তার সামাজিক দায়িত্ব পালন করা দরকার। ঠিক আছে, তারপরে কারণ কি হইতে পারে বলো তো? দ্বিতীয় নাম্বার কারণ কি হইতে পারে? ব্যবসায়ে অগ্রগতির জন্য। তার ব্যবসায়ের অগ্রগতির জন্য হতে পারে। গুড, ব্যবসায়ের অগ্রগতির জন্য। তারপরে 3 নাম্বার কি হইতে পারে? 3 নাম্বার কি হইতে পারে? সমাজে বসবাস করে, তাই সামাজিক দায়িত্ব পালন করে, ব্যবসায়ের অগ্রগতির জন্য করে। তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধির জন্য। হ্যাঁ, ব্যবসায়ের সুনাম বৃদ্ধি। ঠিক আছে, এই আর কি কারণ, বুঝতে পেরেছো কিনা? তাহলে আরো অনেকগুলো হতে পারে, আমরা লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যবসায় দীর্ঘস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, টিকে থাকার জন্য। হ্যাঁ, এগুলো বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এখানে একটা কেস স্টাডি দিয়েছে, কেস স্টাডি সহ বাকি বিষয়গুলো আমরা পরের দিন পড়ব। আজকে এতটুকু পর্যন্ত আমরা পড়লাম। এটা এতটুকু বুঝতে পেরেছো তো? এগুলো আসলে বুঝতে হবে যদি ভবিষ্যতে আমরা ব্যবসা করি। আমরা যখন নিজেরা ব্যবসায়ী, আমরা যেহেতু ব্যবসায়ী শিক্ষা শাখা নিয়ে পড়ালেখা করছি, ভবিষ্যতে হয়তো আমরা নিজেরা ব্যবসায়ী কাজে নিজেকে জড়িত করব। তখন আমরা এই যে ব্যবসায়ের অনৈতিক কাজগুলো পরিহার করব এবং নিজেদেরকে নৈতিক এবং মানব মূল্যবোধের উন্নত উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই অনৈতিক কাজগুলো পরিহার করে নৈতিকতার উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করব। তাহলে আমরা আমাদের ব্যবসায়িক সফলতা পাবো, অগ্রগতি অর্জন করতে পারবো, সুনাম বৃদ্ধি করতে পারবো। ঠিক আছে? তাহলে আর কিছু তোমার কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। যতটুকু পড়লাম এর ভিতরে কোনো কিছু না বুঝলে বলো। যেগুলো পড়লাম এগুলোর মধ্যে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে সেটা বলতে পারো। নাই স্যার।
যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস শেষ করব আর কি। তাহলে ভালো Okay. থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। কালকের ক্লাসে দেখা হবে, বাকি অংশ নিয়ে আমরা কালকের ক্লাসে আলোচনা করব। এবং যারা ক্লাস করে না তাদেরকে বলবা এটা তাদের জন্য খুব খারাপ পরিণতির দিকে যাচ্ছে ক্লাস না করাটা, ঠিক আছে? হয়তো স্কুল থেকে এটার জন্য অ্যাকশন নিতে পারে, আর আমিও দেখি ফোন দিব, জানাবো, ঠিক আছে? Yes. ঠিক আছে, তাহলে আসসালামু ধন্যবাদ, আলাইকুম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।